হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে কয়েকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সমাধান করাবো, যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস জিকে, যেগুলো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আজকে আমরা 23শে আগস্ট 2024-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে, কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমরা তাহলে সমাধান করা স্টার্ট করি। আর ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে যে আমরা তোমাদেরকে আহ, যে নিউজ কভার করে থাকি, যেখানে আমরা নিউজের সঙ্গে সঙ্গে যে ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো এক্সামে আসছে সেগুলো কভার করে থাকি। যারা সেগুলো এখনো পর্যন্ত দেখা শুরু করনি অবশ্যই কিন্তু দেখে নেবে। আমরা অল্প অল্প কিছু নিউজ তোমাদেরকে এখানে কিন্তু দিয়ে থাকি এবং তার রিলেটেড যেই ধরনের জিকে গুলো বা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো এক্সামে আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করি। তো আজকে আমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা কি রয়েছে, দেখো যে ভারতে জাতীয় মহাকাশ দিবস কবে পালন করা হয়, এটা আমাদের প্রশ্ন দেওয়া রয়েছে। তো কবে পালন করা হয়? 23শে আগস্ট, অর্থাৎ আজকের এই দিনটাকে কিন্তু আমরা আহ জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালন করে থাকি। কেন পালন করে থাকি তার জন্য দেখো আমাদেরকে যেটাই জানতে হবে যে এই 23শে আগস্ট 2023 সালে কিন্তু আমাদের চন্দ্রযান 3 যেটা রয়েছিল হয়েছিল ছিল, সেটা কিন্তু চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছিল। এই কারণে এই দিনটাকে নরেন্দ্র মোদী, আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেছেন। হুম, আর এই দিনটি ভারতের গবেষণা একটা অগ্রগতি প্রতীক। ঠিক আছে, কি বলতে পারি 23শে আগস্ট এই দিনে, কারণ কি এই দিনে কিন্তু চন্দ্রযান 3 যেটা রয়েছে সেটা হলো আমাদের চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছিল। ঠিক আছে, এই জন্য এই 23শে আগস্ট অর্থাৎ বি নম্বর, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনের দিকে চলে যাই। একদম অল্প টাইমের মধ্যে আমরা তোমাদেরকে পুরো কমপ্লিট করাবো, ঠিক আছে, বেশি টাইম আমরা নেব না। এবং তার রিলেটেড যে প্রশ্নগুলো এক্সামে আসতে পারে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। কি দেওয়া রয়েছে, 2024 সালে বিজ্ঞান রত্ন পুরস্কার কে পেয়েছে 2024 সালে? তাহলে কে হয়ে যাবে? এটা হলো আমাদের বি নম্বর, প্রফেসর গোবিন্দরাজন পদ্মনাভন। ঠিক আছে, ইনি হলো গোবিন্দরাজন পদ্মনাভন। ইনি কবে পেয়েছেন? গতকাল, অর্থাৎ 22শে আগস্ট 2024-এ রাষ্ট্রপতি ভবনে কিন্তু এনাকে যে ন্যাশনাল সায়েন্স অ্যাওয়ার্ড যেটা রয়েছে, বিজ্ঞান রাষ্ট্রীয় বিজ্ঞান রত্ন যেটা বলা হয়, সেই পুরস্কার তাকে দেওয়া হয়েছে। প্রফেসর গোবিন্দরাজন পুরস্কার পেয়েছেন। কি কারণে পেয়েছেন? কারণ জীববিজ্ঞান ও বায়োটেকনোলজিতে তার অসামান্য অবদানের জন্যই কিন্তু তিনি এই পুরস্কারে তাকে সম্মানিত করা হয়েছে। এটা বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ভারতের একটা অগ্রগতির প্রতীক বলা যেতে পারে। তাহলে কাকে দেওয়া হয়েছে? প্রফেসর গোবিন্দরাজন পদ্মনাভন। ঠিক আছে, বি নম্বর যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। আমি এর পিডিএফ তোমাদেরকে নিচে দিয়ে দেবো, যাদের যাদের দরকার তারা তারা এখান থেকে কিন্তু পিডিএফটাকে নিতে পারো। ঠিক আছে, ডাউনলোড করে নিতে পারবে। এরপর কি দেওয়া রয়েছে, যে বারাণসীতে ভারত ডেনমার্ক সহযোগিতা প্রকল্পে এসএলসিআর যে আহ, এর পূর্ণরূপটা কি, অর্থাৎ এসএলসিআর যেটা রয়েছে সেই এসএলসিআর এর ফুল ফর্মটা কি সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো আমরা কি করে করব এসএলসিআর? দেখো এখানে চারটে অপশন কিন্তু আমাদেরকে দেওয়া রয়েছে। ঠিক আছে, কি কি দেওয়া রয়েছে? সাস্টেইনেবল ল্যাবরেটরি অন ক্লিন রিভার্স, স্মার্ট ল্যাবরেটরি অন ক্লিন রিভার্স, আর সায়েন্টিফিক ল্যাব ফর ক্লিন রিভার্স, স্ট্র্যাটেজিক ল্যাবরেটরি অন ক্লিন রিভার্স। তাহলে SLCR এটা হলো কি স্মার্ট ল্যাবরেটরি অন ক্লিন রিভার্স, এটা হলো SLCR। ঠিক আছে, তাহলে এর কি এসএলসিআর বারাণসীতে গঙ্গা নদীর পুনরুজ্জীবনের জন্য কাজ করবে, অর্থাৎ গঙ্গা নদী আমাদের যেটা রয়েছে সেটা আবার যাতে ঠিকঠাক ভাবে কাজ করানো যেতে পারে, অর্থাৎ তার যে পরিষ্কার করা বা তার যে রিপেয়ারিং করা, এক কথা বলতে গেলে এর যে পুনরুজ্জীবিত করা, অর্থাৎ কারণ আমরা দেখেছি গঙ্গা নদীর অনেক জায়গায় তার ধারা কিন্তু আটকে যাচ্ছে এবং নানান রকম কারণেই কিন্তু গঙ্গা নদীর ধারা আটকাচ্ছে, এবং সঙ্গে সঙ্গে আমরা অনেক রকম প্রবলেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা একটা আমাদের কিন্তু ন্যাশনাল ইস্যু। এই জন্য এসএলসিআর যেটা রয়েছে স্মার্ট ল্যাবরেটরি অ্যান্ড ক্লিন রিভার্স, এটা হলো ভারত ডেনমার্ক সহযোগিতার মাধ্যমে এটা কি করবে, এটি ভারতের এই সবুজ কৌশলগত অংশীদারিত্ব ফলে, অর্থাৎ নদীর জল কি করবে, পরিশোধন করবে এবং সংরক্ষণ করবে। ঠিক আছে, এটি সংরক্ষণের কোনো ভালো পালন করে। আর এটা কিন্তু পরিবেশের দিক থেকে দেখলে একটা খুবই উন্নত, মানে খুবই একটা ভালো বিষয়। কারণ এগুলো আমাদের করা দরকার, আমাদের যদি ঠিকঠাক ভাবে আমাদের নদীগুলোকে
ক্লিন না করা হয়, পরিশোধন না করা হয়, সংরক্ষণ না করা হয়, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে এই নিয়ে অনেক বিপদের সম্মুখীন হতে হবে। ঠিক আছে? এর পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে, এটা তো জানো, একটা জিকের কোয়েশ্চেন। কি দেওয়া রয়েছে 4 নম্বর, যে প্যাংগং লেক কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? এটা লাদাখে অবস্থিত। তো তোমরা জানো এটা কোথায় অবস্থিত, প্যাংগং লেক লাদাখে অবস্থিত। ঠিক আছে? এটি একটা উচ্চতার লবণাক্ত জলাশয়, মানে এটাকে বলা যেতে পারে এতে লবণের পরিমাণ খুব পরিমাণ বেশি। আর এইটি ভারতের চীনের মধ্যে সীমান্তে অবস্থিত কিন্তু এইটা রয়েছে। আর এটা পর্যটকদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। ঠিক আছে? আর এটা একটা খুবই মানে নীল জল ও প্রাকৃতিক সৌন্দর্য, মানে খুব স্বচ্ছ একটা জলের ইসের জন্যই কিন্তু এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এটা কি প্যাংগং লেক, এই এক্সামেই যেহেতু প্রশ্নটা বারেবার আসে, সেই জন্য কিন্তু আমি এই প্রশ্নটাকে তোমাদের এখানে কভার করলাম। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনের দিকে চলে যাব। তো দেখো, তার আগে আমাদের একটু কয়েকটা জিনিস আমাদেরকে কিন্তু এখান থেকে জানতে হবে। মনে রাখবে, লাদাখ কি, লাদাখ বর্তমানে কিন্তু আমাদের যে রয়েছে একটা ইউনিয়ন টেরিটরি। 31শে 31শে অক্টোবর 2019 কিন্তু একে 2019-এ কিন্তু একে ইউনিয়ন টেরিটরি হিসেবে ঘোষণা করা হয়েছে। আর এর দুটো ডিস্ট্রিক্ট আছে। টোটাল কটা ডিস্ট্রিক্ট আছে মনে রাখবে, দুটো ডিস্ট্রিক্ট। আর লাদাখের যে ক্যাপিটাল রয়েছে সেটা কি লে। এগুলো তোমাদেরকে। আর লাদাখের গভর্নর কে রয়েছে, বর্তমানে লাদাখের যে গভর্নর রয়েছেন তিনি রয়েছেন বিডি মিশ্রা। এর নাম তোমরা এর আগেও হয়তো শুনে থাকবে, বিডি মিশ্রা। তিনি কিন্তু রাজ্যপাল রয়েছেন এখানকার গভর্নর। ঠিক আছে? উম আর ক্যাপিটাল কি রয়েছে, লাদাখের ক্যাপিটাল লে বা কার্গিল, এটা লে এবং কার্গিল এই দুটো রয়েছে। ঠিক আছে? আর এখানকার মেম্বার অফ পার্লামেন্ট কে রয়েছে, মোহাম্মদ হানিফা। ঠিক আছে? আর হাইকোর্ট কে, এখানকার মনে রাখবে লাদাখের কিন্তু হাইকোর্ট কি, জম্মু অ্যান্ড কাশ্মীর হাইকোর্ট যেটা রয়েছে, হাইকোর্ট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড লাদাখ, এইটাই কিন্তু এখানকার হাইকোর্ট। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই। তো একটা প্রশ্নের রিলেটেড যে ধরনের প্রশ্নগুলো আমাদের এক্সামে আসতে পারে, সেইগুলো কিন্তু আমাদেরকে আলোচনা সঙ্গে সঙ্গে করে নিতে হবে। ঠিক আছে? তো চলো পরের প্রশ্ন আমরা চলে যাই। তো দেখো, এর পরের প্রশ্ন আমাদেরকে যেটা দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে কি, যে কোন মন্ত্রণালয় সম্প্রতি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ব্যাগলেস ডে নির্দেশিকা প্রবর্তন করেছেন? অর্থাৎ ব্যাগলেস ডে পালন করার জন্য অ্যানাউন্স করেছেন কোন কোন মানে মন্ত্রণালয়, সেটা কি হয়ে যাবে? প্রথমেই শিক্ষার্থী, বুঝতেই পারছো এটা শিক্ষা মন্ত্রণালয় বা আমাদের এডুকেশনাল মিনিস্ট্রি, যেটা এডুকেশন মিনিস্ট্রি, মিনিস্ট্রি অফ এডুকেশন যেটা রয়েছে, তারা কিন্তু এইটা এই সম্প্রতি করেছে। আর এর প্রধান লক্ষ্য কি, ব্যাগলেস ডে এই নির্দেশিকা হচ্ছে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি করা। ব্যাগলেস ডে তে কি হবে, শিক্ষার্থীরা স্কুলে ব্যাগ ছাড়া আসবে। হুম এবং এই দিনটিতে শিক্ষার্থীরা বিভিন্ন সৃজনমূলক কার্যকরী কার্যক্রমে অংশগ্রহণ করবে, যাতে শিক্ষার প্রতি তাদের আগ্রহ বাড়তে। কারণ কি, এর প্রধান লক্ষ্য কি, এর প্রধান লক্ষ্য হলো যে ব্যাগলেস ডে যেদিন পালন করা হবে সেদিন শিক্ষার্থীরা কি করবে, শিক্ষার্থীরা ওই দিনটা কিন্তু তারা ব্যাগ ছাড়া আসবে, এবং অন্যান্য যে শিক্ষা অর্থাৎ পড়াশোনা ছাড়াও অন্যান্য যে রিলেটেড গুলো রয়েছে, যেমন যেমন ধরো অন্যান্য কি, আর্ট, কুইজ, যেগুলো তোমার অন্যান্য ফিল্ড যেগুলো রয়েছে, আর্ট, কুইজ, স্পোর্টস, স্কিল রিলেটেড যেগুলো রয়েছে, এইসব বিষয়ে কিন্তু তারা সেদিনকে পার্টিসিপেট করবে। এর ফলে কি হবে, এর ফলে তাদের মধ্যে যে পড়াশোনার প্রতি, এবং নানান রকম ধরো এর পাশাপাশি অনেক কালচারাল জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া হবে। এর ফলে কি হবে, এদের মধ্যে পড়াশোনার প্রতি যে আগ্রহ সেটা কিন্তু আবার বাড়বে। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনের দিকে চলে যাই। হুম, এর পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে, সম্প্রতি কোন দেশ দ্বিতীয় বৃহত্তম তরল সরি কোন কোন দেশ দ্বিতীয় বৃহত্তম তরল প্রাকৃতিক গ্যাস অর্থাৎ লিকুইড ন্যাচারাল গ্যাস যেটা রয়েছে সরবরাহকারী হিসাবে ভারতের দ্বিতীয় স্থান অধিকার করেছে? অর্থাৎ ভারতকে সেকেন্ড লার্জেস্ট লিকুইড ন্যাচারাল গ্যাস কোন দেশ সরবরাহ করে, সেটা কি হয়ে যাবে, সেটা হলো যুক্তরাষ্ট্র, অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র। এ কিন্তু আমাদের এই দ্বিতীয় যেটা রয়েছে বৃহত্তম গ্যাস হিসাবে, প্রাকৃতিক গ্যাস, তরল গ্যাস হিসেবে এখানে সাপ্লাই করে। তা ঠিক আছে, যুক্তরাষ্ট্র দ্বিতীয় বৃহত্তম তরল প্রাকৃতিক গ্যাস সাপ্লায়ার অফ ইন্ডিয়া। ঠিক আছে? আর এটি কি ভারতের জ্বালানি নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক করে?
আর এলপিজি এলএনজি মানে কি লিকুইড, তোমরা যেটা মনে রাখবে লিকুইড, সরি লিকুইফাইড বলে লিকুই লিকুইফাইড লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, ঠিক আছে, ন্যাচারাল গ্যাস। তাহলে এখন আমাদের একটা প্রশ্ন কিন্তু এখানে চলে আসে যে দ্বিতীয় নম্বরে তো আমি বুঝতে পারলাম ইউনাইটেড স্টেট, হ্যাঁ, তাহলে ফার্স্ট নম্বরে কে রয়েছে? ফার্স্ট নম্বরে আমাদের যেটা রয়েছে সেটা মনে রাখবে কাতার, কি কাতার হলো ফার্স্ট নম্বরে। হ্যাঁ, ফার্স্ট নম্বরে কে প্রথম হলো আমাদের কাতার। কাতার হলো সব প্রায় 42% অফ এলএনজি কিন্তু ইন্ডিয়ার, এরাই হলো ইম্পোর্ট আমাদের ইন্ডিয়াকে এলএনজি গ্যাস যেটা আমরা ইম্পোর্ট করে থাকি সেটা কি কাতারের কাছ থেকে। আর সেকেন্ড এক নম্বরে কি কাতার, আর দ্বিতীয় নম্বরে হলো যুক্তরাষ্ট্র। এটা কিন্তু মনে রাখবে প্রায় 42% যেটা রয়েছে সেটা কিন্তু কাতারের কাছ থেকে নেওয়া হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কি দেওয়া রয়েছে, সম্প্রতি ভারত কোন দেশের সাথে লোথাল গুজরাটে জাতীয় সামুদ্রিক ঐতিহ্য কমপ্লেক্স যেটা রয়েছে, জাতীয় সামুদ্রিক ঐতিহ্য কমপ্লেক্স যেটা রয়েছে সেটা উন্নয়নের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। সেটা কি হয়ে যাবে, ফ্রান্সের সঙ্গে। ঠিক আছে, তো এনএমএইচসি, তোমাদের প্রশ্ন আসতে পারে যে এনএমএইচসি যেটা রয়েছে এটা অ্যাকচুয়ালি কি, এর ফুল ফর্মটা কি? এর ফুল ফর্ম হলো ন্যাশনাল ন্যাশনাল মেরিটাইম মেরিটাইম হেরিটেজ মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স। ঠিক আছে, এই ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স যেটা রয়েছে অর্থাৎ গুজরাটের লোথালে, ঠিক আছে, এ হলো কি একটা বর্তমানে ফ্রান্সের সঙ্গে একটা চুক্তি করেছে। এনএমএসসি এর ফুল ফর্মটা বুঝলে, ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স। ঠিক আছে, এবার কি দেওয়া রয়েছে, ভারত সম্প্রতি ফ্রান্সের সাথে এই যে ওই ওই চুক্তি স্বাক্ষর করেছে, এই কমপ্লেক্সটি কি হবে, সামুদ্রিক বাণিজ্য যেটা রয়েছে, সমুদ্র বাণিজ্য বাণিজ্য সামুদ্রিক ঐতিহ্যের প্রদর্শনী করবে, আর এটি পর্যটকদের কাছে একটা আকর্ষণীয় গন্তব্য হবে। ঠিক আছে, এই প্রকল্পটি কি হয়েছে, ভারত ও ফ্রান্সের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতার একটা প্রতীক হিসাবে এবং সংরক্ষণে সহায়ক করবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনের দিকে চলে যাই। কি দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে সম্প্রতি কোন সংস্থা বিশ্ব উন্নয়ন প্রতিবেদন 2024 মধ্যম আয়ের ফাঁদ প্রকাশ করেছে, কোন সংস্থা? সেটা কি হয়ে যাবে, বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংক কিন্তু আম, বিশ্ব বিশ্ব ব্যাংক যেটা রয়েছে এই কিন্তু এইটাকে বর্তমানে কি করেছে, বিশ্ব ব্যাংক বর্তমানে এই যে বিশ্ব উন্নয়ন প্রতিবেদন 2024 যেটা রয়েছে তার মধ্যম আয়ের ফাঁদ এটা প্রকাশ করেছে কি, বিশ্ব ব্যাংক। ঠিক আছে, তো এবার দেখো বিশ্ব ব্যাংক কি এটা প্রকাশ করেছে, আর এর প্রতিবেদনে মধ্যম আয়ের দেশ যেগুলো রয়েছে না, অর্থনৈতিক চ্যালেঞ্জ ও উন্নয়নের পথে নিয়ে আলোচনা করা হবে। মধ্যম আয়ের দেশ যেগুলো রয়েছে সেগুলো রিলেটেড কিন্তু এখানে আলোচনা করা হবে। ঠিক আছে, এবার তোমাদেরকে একটা প্রশ্ন আসতে পারে যে ওয়ার্ল্ড ব্যাংক যেটা রয়েছে এই ওয়ার্ল্ড ব্যাংক রিলেটেড কি কি ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে। প্রথমেই তোমাদেরকে যেগুলো জানিয়ে রাখি যে ওয়ার্ল্ড ব্যাংক, এখান থেকে আরো কি কি জিকে আমাদের আসতে পারে মনে রাখবে। ওয়ার্ল্ড ব্যাংকের যে হেডকোয়ার্টার রয়েছে সেটা কোথায় রয়েছে, ওয়াশিংটন ডিসি। হেডকোয়ার্টার কোথায়, আমি তোমাদেরকে বলছি এগুলো মনে রাখবে, ওয়াশিংটন ওয়াশিংটন ডিসি। ঠিক আছে, আমেরিকা ওয়াশিংটন ডিসিতে হলো এই রয়েছে। আর কবে এটা এস্টাবলিশড হয়েছিল, কবে স্থাপিত হয়েছে, এটা স্থাপিত হয়েছিল জুলাই 7, 1944। হ্যাঁ, আর এর এই কি মানে বর্তমানে যে রয়েছে, বর্তমানে টোটাল কিন্তু এখানে আমাদেরকে 189টি কান্ট্রি রয়েছে। ঠিক আছে, 189টি কান্ট্রি রয়েছে এখানে করেছে। আর এখানকার যে প্রেসিডেন্ট বর্তমানে রয়েছে, প্রেসিডেন্ট রয়েছে হলো অজয় বাঙ্গা। কে মনে রাখবে, প্রেসিডেন্ট রয়েছে, প্রেসিডেন্ট এখানকার প্রেসিডেন্ট কে, প্রেসিডেন্ট হলো অজয় বাঙ্গা। এটা এক্সামে আসার মতো প্রশ্ন। তাহলে কি ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়, ওয়াশিংটন ডিসি। কবে তৈরি হয়েছে, জুলাই 7, 1944। আর 189টি কান্ট্রির সঙ্গে অ্যাড রয়েছে বর্তমানে, আর প্রেসিডেন্ট হলো অজয় বাঙ্গা। এটা তোমরা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, আর উম সঙ্গে সঙ্গে এইটাও তোমরা মনে রাখতে পারো যে এখানকার সিএফও কে রয়েছে, অর্থাৎ সিএফও বা ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএফও কে রয়েছে,
চিফ ফিনান্সিয়াল অফিসার যে রয়েছে সেটা হলো অংশুলা কান্ত। অংশুলা কান্ত হলো অংশুলা কান্ত, ঠিক আছে। ইনি হলো কি এখানে চিফ ফিনান্সিয়াল অফিসার, ঠিক আছে। এটা কিন্তু তোমরা মনে রাখবে, এক্সামে আসার মতো প্রশ্ন, ঠিক আছে। এরপর কি রয়েছে, এরপর রয়েছে যে সম্প্রতি সংবাদে থাকা দুর্যোগ ব্যবস্থাপনী সংশোধনী বিল 2024-এর প্রধান উদ্দেশ্য কি? এর প্রধান উদ্দেশ্য হলো একটি বিস্তৃত দুর্যোগ ডাটাবেস তৈরি করা এবং নগর দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ স্থাপন করা, ঠিক আছে। কোথাও দুর্যোগ যে হচ্ছে তার যে ডাটাবেসটা সেটা তৈরি করা, এবং নগর ও অন্যান্য স্থানে কি হয়ে যাবে, যে দুর্যোগ ব্যবস্থাপনা রয়েছে তার স্থাপন করাটাই, কর্তৃপক্ষ স্থাপন করা হলো এর কাজ হবে, ঠিক আছে। হুম, এই বিলটি দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা কার্যকারিতা বৃদ্ধি করবে এবং দুর্যোগ ও প্রতিরোধ ও প্রতিক্রিয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই বিলটি। তো ফ্রেন্ডস দেখো, আজকে আমরা 9টা যে প্রশ্ন রয়েছে, ইম্পর্টেন্ট 9টা প্রশ্ন কিন্তু তোমাদেরকে আলোচনা করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করো। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যাদের যাদের পিডিএফ দরকার তোমরা নিচে পিডিএফ কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আর নেক্সট দিনের ভিডিওতে আমরা আর এত টাইম নেবো না, 10 মিনিটের মধ্যে ভিডিওগুলো কমপ্লিট করার চেষ্টা